প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি জনাব আজাদ মজুমদার, আরও রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডাক্তার সায়ন্ত সাখাওয়াত। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব আজাদ মজুমদারের কাছে। গতকাল বাংলাদেশে অনেকগুলি ঘটনা ঘটেছে, বিচ্ছিন্নভাবে ঘটেছে, কিন্তু সবগুলির যদি একটা যোগফল হয় তাহলে সেটা একটা বড় ঘটনা হয়ে দাঁড়ায়। আমরা দেখলাম যে রাজধানীতে 3 জায়গায় আওয়ামী লীগ জটিকা মিছিল করেছে। পুলিশ একজন এমপি সহ 8 জনকে গ্রেপ্তার করেছে, সাবেক এমপি গ্রেপ্তার করেছে। আমরা দেখলাম যে জাতীয় পার্টির অফিসে আবার আগুন লাগানো হয়েছে। রাজবাড়িতে একটি মাজারকে কেন্দ্র করে বিভৎস ঘটনা ঘটেছে। আমার প্রশ্ন হলো, সরকার কোথায়? মাননীয় প্রধান উপদেষ্টা অনেক আগেই বলেছেন যে এই বছরটাতে আমরা যুদ্ধ অবস্থায় থাকব। আমাদের সেরকম একটা প্রস্তুতি রাখতে হবে, এবং এখন যে নানা ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু একটা ইন্ডিকেশন যে আসলেই আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে আছি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সরকার কোথায়। আমি বলি যে সরকার বেশ দৃঢ়ভাবে কাজ করছে। সরকার যদি কাজ না করতো এই পরিস্থিতি আরও অনেক খারাপের দিকে যেতে পারত। আপনার গোয়েন্দা সংস্থাও কাজ করছে, সরকারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কাজ করছে, কিন্তু এখন যে ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা এত বেশি সংঘবদ্ধ যে তাদেরকে মোকাবেলা করার জন্য সরকারের একার চেষ্টাই যথেষ্ট না। রাইট। আমরা মনে করি যে তাদের পাশাপাশি আমাদের যেই রাজনৈতিক দলগুলো আছে, এমনকি সাধারণ মানুষ আছে, তাদেরকেও এই প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এখানে একটা যোগ করে দেই, সেটি হলো যে আমরা এই টক শোতে অনেকবার বলেছি যে এখন তো রাজনৈতিক দলগুলো অনেকটা আধা সরকার, তাদেরও তো একটা ভূমিকা থাকা উচিত নাকি? না, আমি সেটাই বলছি যে যুদ্ধটার কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এটা কিন্তু একটা জনযুদ্ধ। এটা সরকারের যুদ্ধ না। সরকারের যুদ্ধ যদি হতো তাহলে তো সরকার ভার্সাস একটা পার্টি থাকতো। এটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা যুদ্ধ চলছে। এই যুদ্ধের ক্ষতিগ্রস্ত পক্ষ রাষ্ট্রের জনগণ। অতএব সরকারকে এই যুদ্ধে রাষ্ট্রের জনগণ থেকে শুরু করে আপনার বিভিন্ন রাজনৈতিক দল সহ সবাইকে আসলে এই সহযোগিতার হাতটা বাড়াতে হবে। তবেই মাত্র এই যে অপশক্তিগুলো আপনার এগুলাকে মোকাবেলা করা সম্ভব হবে। আপনি যদি দেখেন যে আপনার এই যে মাজারের আক্রমণের কথা, মাজারের আক্রমণের ব্যাপারে সরকারের পক্ষ থেকে অনেক আগে অনেকবার কিন্তু সতর্কবার্তা উচ্চারণ করা হয়েছে, সাবধান করে দেওয়া হয়েছে, এবং অনেকগুলো ঘটনায় অনেক গ্রেপ্তারও হয়েছে। অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরেও মাজারের আক্রমণ বন্ধ হচ্ছে না। এই যে ঘৃণ্য এবং জঘন্য একটা ঘটনাটা ঘটেছে আপনার রাজবাড়িতে, সেখানে ধর্মান্ধ লোক তো আছেই, আমরা দেখেছি সেখানে রাজনৈতিক কর্মীরাও আছেন। বিরোধী শক্তি না, তাদের ভূমিকাটা এখন হওয়া উচিত ছিল দেশ পুনর্গঠনের কাজে। তাদেরকে আসলে আত্মনিয়োগ করার কথা ছিল। আমরা এটাই এক্সপেক্ট করেছিলাম জুলাই পরবর্তী সময়ে। তো দেশ পুনর্গঠন কাজে আত্মনিয়োগ না করে, ফ্যাসিস্ট বিরোধী শক্তিকে ঠেকানোর কাজে যদি আত্মনিয়োগ না করে, তারা যদি ধর্ম রক্ষার নামে এই ধরনের ঘৃণ্য এবং জঘন্য কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে এই যুদ্ধে তো সরকারের পক্ষে একা লড়াই চালিয়ে যাওয়া কষ্টসাধ্য। এই জন্যই আমাদের পক্ষ থেকে আহ্বান, আমরা এই যে যুদ্ধটার কথা আমরা বলেছি, এই যে আমাদের সবার যুদ্ধ, এই যুদ্ধে আমাদের সবাইকে এক কাতারে থেকে এই বিভিন্ন ধরনের অপশক্তি যারা বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে তাদের সাথে ফাইটটা করতে হবে। জাতীয় পার্টির ব্যাপারে সরকারের অবস্থানটা কি? কারণ এই প্রশ্নটা এর আগে আমি করেছিলাম একজনকে, আজকে আবার করলাম এই কারণে যে ফলো আপ চলছে। আবার আমরা দেখলাম যে সেই অফিসে আগুন লাগানো হয়েছে, কোনো টেলিভিশনে লাইভ দেখাচ্ছে, অনলাইনে লাইভ দেখাচ্ছে। বিষয়টি নিশ্চয়ই খুব আতঙ্কজনক। একই সঙ্গে এর একটা সমাধান তো হওয়া উচিত। সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি, নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়নি। এমনকি আওয়ামী লীগকেও সরকার এখনো নিষিদ্ধ করেনি। আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে তাদের কার্যক্রমের প্রেক্ষিতেই। তারা আপনার বিভিন্নভাবে নানা সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করেছিল, যেটা আপনি দেখেছেন। একটু আগে আপনি তার একটা ঘটনার কথা উল্লেখ করেছেন, এবং দেশের বাইরে থেকে তাদেরকে ষড়যন্ত্রমূলক কাজ করার জন্য উস্কানি দেওয়া হচ্ছিল, এটা আমরা সবাই দেখেছি। এইসব ঘটনার প্রেক্ষিতে প্লাস আপনার আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা, জুলাইয়ের অনেকগুলো ঘটনার বিচার কার্য চলছে, সেখানে যারা
সাক্ষী হিসাবে কাজ করছেন, তাদের একটা নিরাপত্তার বিষয় ছিল। আওয়ামী লীগের কার্যক্রম তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল বলে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, এটা আসলে এই সিদ্ধান্তটা এখন আমরা আশা করছি যে আদালতের কাছ থেকে আসবে, অথবা আমাদের রাজনৈতিক দলগুলো যদি সবাই এক হয়ে এই বিষয়ে একটা সিদ্ধান্ত সরকারকে জানাতে পারে, তাহলে সরকার সেই মোতাবেক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। জাতীয় পার্টির বিষয়টাও একই রকম। জাতীয় পার্টিকে যদি আপনার জাতীয় পার্টির অতীত ভূমিকার জন্য নিষিদ্ধ করতে হয়, তাহলে এই সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে আসতে হবে, অথবা তাদের যদি ভূমিকা এখন আদালতে বিচারাধীন অবস্থায় বিভিন্ন মামলায় যদি তাদের ভূমিকাটাও আলোচনায় আসে, তাহলে আদালতের কাছ থেকেও একটা সিদ্ধান্ত আসতে হবে। এই ধরনের সিদ্ধান্ত আসলে সরকার নেবে না, সরকারের নেওয়ার কথাও না। সরকার তো গণঅভ্যুত্থানের সরকার না, গণ অভ্যুত্থানের সরকার, কিন্তু গণ অভ্যুত্থানের সরকার তো কাজ করছে বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে। রাজনৈতিক দলগুলো যদি একমত হয়ে কোনো একটা বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করে, তাহলে সরকার সেই সিদ্ধান্ত নিতে পারে। সরকারের কাজ হচ্ছে দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের নতুন করে অস্থিতিশীলতা জাগিয়ে তোলা তো এটা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এই জন্যই সরকার সবার সহযোগিতাটা চায় এবং একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে সরকার উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন ইস্যুতে ঐক্যমত্য হয়েছেও। এমন না যে আপনার কোনো রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসে কখনো কোনো বিষয়ে ঐক্যমত্য হয়নি, ঐক্যমত্য হয়েছে। এবং এই বিষয়ে যদি রাজনৈতিক দলগুলো মনে করে, তাহলে তারা একমত হয়ে সরকারকে জানাক, তাহলেই সরকার সিদ্ধান্ত নেবে। সায়ন্ত সাখাওয়াত, আসলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা যেরকম হওয়া উচিত ছিল, দুর্ভাগ্যক্রমে আমরা অনেক জায়গায় সেটা টের পাচ্ছি না। কারণ হলো এই সরকার, আমরা বারবার একটা কথা বলি, এখন অনেকটা রাজনৈতিক দলগুলোর মতামতের উপর তারা চলছে। মানে বলা যায় রাজনৈতিক দলগুলোকে এই সরকার কোনো হোস্টেল করতে চায় না। এখন যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ব্যাপারে এই রাজনৈতিক দলগুলির ভূমিকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সরকারকেই তো, যেহেতু সরকার ড্রাইভিং সিটে, তাদের দিকেই সবার দৃষ্টি থাকে এবং দোষারোপটা তাদের দিকেই যায়। স্বাভাবিক। সরকার প্রশংসা খুব কমই পায়, দোষারোপটাই বেশি পায়। কারণ প্রশংসার মতো কাজ করলে সে মনে করে, সবাই মনে করে এটা তো আমাদের প্রাপ্য এবং এটাই ওনাদের দায়িত্ব। আর যখন ওই দায়িত্বটা পালন করতে না পারে, তখন সেটা সমালোচনা বেশি হবে, সরকার প্রশ্নবিদ্ধ হবে। এটাও খুব স্বাভাবিক ঘটনা। তো পুলিশ নিয়ে যে সমস্যাটা, আসলে বাংলাদেশের এই মুহূর্তে পুলিশ বাহিনী একটা আত্মপরিচয় এবং মনস্তাত্ত্বিক সংকটে ভুগছে। আত্মপরিচয়ের সংকটটা কি? তাদের আত্মিক অবস্থান অনেকের হচ্ছে ফ্যাসিবাদের দোসর না, শুধু নিজেরাই ফ্যাসিবাদ হয়ে উঠেছিল। তাহলে যারা ফ্যাসিবাদ হয়ে উঠেছিল তার কিছু সংখ্যক পালিয়ে গেছে, যারা আছে তাদের পরিবার পরিজন আছে, চাকরিটা দরকার, তারা কোনো মতে চাকরিটা টিকিয়ে রাখতে চায়, কিন্তু ভেতরে বসবাস করে ফ্যাসিবাদ। ফলে তারা তো এখানে সরকারের নির্দেশকে ওন করে, এটা তার দায়িত্ব মনে করে যে কাজ করা, সেটা তাদের ভেতর থেকে অনেকের হয়তো আসছে না। দ্বিতীয় হলো, যারা আত্মিকভাবে ফ্যাসিবাদ ছিল না কিন্তু ফ্যাসিবাদের দোসর ছিল, তাদের নির্দেশ পালন করেছে, মনে করেছে এই দেশে হাসিনার বাইরে আর কেউ ক্ষমতায় কোনোদিন আসবে না, সুতরাং লাভ কি, মেনে নিয়ে নির্দেশ পালন করি, কাজ করি। তারাও কিন্তু ফ্যাসিবাদের দোসর হয়ে ফ্যাসিবাদের নির্দেশ পালন করে দেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল। তারা এখন এই সংকটের, মনস্তাত্ত্বিক সংকটের মধ্যে আছে যে যখন মনে করেন একটা জায়গায় ফ্যাসিবাদের বিপক্ষে, মানে গণ অভ্যুত্থানের পক্ষের, তারা এমন একটা অ্যাটেম্প নিল যেটা আসলে আইন শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। যেটা এই যে ইয়েতে যেটা হইলো, যে একজন মানুষের লাশকে তুলে এনে পুড়িয়ে ফেলার মতো জঘন্য কাজ হলো, বা বিভিন্ন জায়গায় যে অ্যানার্কি তৈরির মতো কিছু উপাদান তৈরি হয়, করছে কিন্তু এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরই কেউ কেউ। তখন পুলিশ যদি তাদের উপরে যথাযথভাবে আইন প্রয়োগ করে তাদের পাকড়াও করতে যায়, তখন এই পুলিশের অতীতের কর্মকাণ্ডটা যেহেতু সুবিধাজনক ছিল না, এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি তার ওই পরিচয়টাকে সামনে এনে বলবে ও ফ্যাসিবাদের দোসর। এই ভয়ে, এই মনস্তাত্ত্বিক সংকটের কারণেও সে ভূমিকা পালনটা করতে পারছে না। সমাধান কি? এখন সমাধান হচ্ছে একটা সরকার, কিন্তু শুধুমাত্র সরকার বলতে আমরা বুঝি সরকারের বাহিনী, সরকারি কর্মকর্তা আর এই উপদেষ্টা পরিষদ বা মন্ত্রী, এটা আমাদের চোখের সামনে সরকার বলতে ভাসে। সরকার বলতে জনগণ, দেশের জনগণের সম্মিলিত প্রয়াসের বাইরে এই সরকার কিছু তেমন করতে পারে না অনেক জায়গায়।
এখন যদি সম্মিলিতভাবে জনগণের একটা অংশের ব্যাপক সমর্থন, যেটা গণঅভ্যুত্থানের পর ছিল, সেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন কারণে বিভেদ সৃষ্টি হওয়ায় ঐক্যবদ্ধভাবে সরকারের প্রতি যে সমর্থন, সেটা ব্যাহত হয়েছে। সরকার এখন একটা পদক্ষেপ নিলে বিএনপির পক্ষে গেলে বা তাদের চাওয়ার সঙ্গে ম্যাচ করে গেলে অন্যরা বলে বিএনপির পকেটে ঢুকে গেছে, জামায়াত এনসিপি বা অন্যদের পক্ষে গেলে বিএনপি বলবে এরা এদের দিকে ঝুঁকে পড়েছে। সরকার তো বেকায়দায় আছে এইসব নিয়ে। সেই সব কারণে আবার স্থানীয়ভাবে রাজনৈতিক যে শক্তি, সেই শক্তিটা বিভাজিত হয়ে যাওয়ায় তারাও সরকারকে সবাই মিলে সহযোগিতা করবে সেই পরিবেশটা নাই। ফলে রাজনৈতিক দল থেকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তারা খারাপ ভালো যাই করুক, তাদের যে রুট লেভেল পর্যন্ত স্ট্রেংথ যেটা থাকে, সেটা এই সরকারের বেলায় সম্ভব না। সমাধান হচ্ছে একটি নির্বাচন দিতে হবে। যেই নির্বাচনের দিকে সরকার আগাচ্ছে, সেরকম একটা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসলে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যা যা অঙ্গীকার করেছে এগুলির বাস্তবায়ন। তার ব্যত্যয় ঘটাইলে জনগণের কাছ থেকে যেন চাপটা আসে তাদের সঠিক পথে রাখার, কিন্তু তাদের ভালো করতে চাইলে এবং অঙ্গীকার রক্ষা করতে চাইলে তার সক্ষমতাটা অনেক বেশি থাকবে। মাঝখানে তো ধরুন আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, মাঝখানে তো একটা সময় রয়েছে, এই সময় যে অঘটনগুলো ঘটছে সেটাকে মোকাবেলা করা যাবে কিভাবে? যেহেতু এতদিন ধরে নির্বাচন, এবং আজাদ বন্ধু কিন্তু একটা কথা বলেছিলেন যে এই সময়টাতে ফ্যাসিস্টরা আরো বেশি সক্রিয় হবে। ডেফিনেটলি, যেহেতু এতদিন ধরে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা ছিল বলে অনেকে সেটাকে একটা এক্সকিউজ হিসেবে আনতো যে নির্বাচনমুখী হলে সবাই অনেক কিছু সমাধান হয়ে যাবে। এখন তো দেশ নির্বাচনমুখী হয়েছে, সরকার তো নির্বাচনমুখী হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর উচিত নির্বাচন ব্যাহত করার জন্য যারা ওত পেতে বসে আছে, এখানে দুইটা গ্রুপ নির্বাচন ব্যাহত করার জন্য বসে আছে বলে মনে হয়। একটা গ্রুপ হচ্ছে নির্বাচন যাতে একেবারেই না হয়, দীর্ঘমেয়াদীভাবে না হয়, পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী তারা যেন আবার পুনরুত্থানের সুযোগ পায়, পুনর্বাসনের সুযোগ পায়। আর একটা পক্ষ হচ্ছে, হয়তো তাদের এই মনস্তত্ত্বটা কেন ঢুকেছে জানি না, যে নির্বাচনটা পেছালে মনে হয় আমরা আরেকটু সময় পেলে ভালো হবে, সেই জন্য তারাও এই ফেব্রুয়ারির নির্বাচন কেন্দ্রিক বিষয় নিয়ে একটু নেগেটিভ অবস্থানে কেউ আছে। তাতে করে এই নেগেটিভ অবস্থানটাকে কাজে লাগানোর জন্য মরিয়া আবার পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী। মূলত রাজনৈতিক দলগুলোর এখন উচিত সরকার যে নির্বাচনমুখী হয়েছে সেই বিষয়ে স্থানীয়ভাবে তারা সর্বদলীয় কমিটি করে সরকারকে সহযোগিতা করা এবং কোনোভাবেই যাতে নির্বাচন ব্যাহত না হয় সেই দিকে অবস্থান নেওয়া, এবং তাতে করে বিভিন্ন দলের পরিচয়ধারী যারা এইরকম লাশ পোড়ানোর মতো জঘন্য ঘটনায় যুক্ত হচ্ছে, মাজার পোড়ানোর মতো, দিনাজপুরে আক্রমণ, মাজার এবং রিসোর্টে আক্রমণ করবার মতো ঘটনা ঘটছে, সেগুলা দলের তরফ থেকে ব্যবস্থা নিয়ে শুধু পুলিশের উপর দায় চাপিয়ে না দিয়ে দলের তরফ থেকে ব্যবস্থা নেওয়া, এবং যদি সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা চায় নির্বাচন প্রশ্নে, ভবিষ্যতে নির্বাচন পর্যন্ত সর্বতোভাবে সবার সহযোগিতা করা উচিত। কারণ এই মুহূর্তে তো সরকার নির্বাচনের দিকে পুরোপুরি তারা ড্রাইভ দিচ্ছে, তাহলে এখন আর বিভেদটা কি নিয়ে? প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্তন শাখাওয়াত। আজাদ মজুমদার, রাজনীতি যে যাই বলুক না কেন বা রাজনীতিতে যত ধরনের আলোচনাই হোক না কেন, আলটিমেটলি মানুষ
নির্বাচন নিয়ে ভাবছে, রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে ভাবছে, প্রার্থী নিয়ে তাদের প্রচার প্রপাগান্ডার নমুনায় তাই বলে। আর সরকারের ব্যাপারে মানুষের কারো কারো সন্দেহ থাকলেও অন্তত গত 1 মাসের ঘটনায় সরকার নির্বাচন চায় না বা পিছিয়ে দিতে চায়, এটা আর কেউ বিশ্বাস করে না। সবাই মনে করছে সরকার নির্বাচনটা চায়। এবং আমরা যারা সাধারণ মানুষ তারা মনে করি নির্বাচনই এর সব কিছুর সমাধান, কারণ নির্বাচন না হলে অনেক ধরনের সংকটটা তৈরি হয়, এটা আমরা অতীতে দেখেছি। কিন্তু প্রশ্ন হলো যে একটা বিষয় নিয়ে খুব বড় ধরনের একটা বিতর্ক তৈরি হয়েছে, সেটা হলো জুলাই সনদ নিয়ে। কেউ কেউ বলছেন যে জুলাই সনদকে কেন্দ্র করে একটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। কারণ হলো এই সংকটটা এমন যে সমাধানের কোনো রাস্তা আমরা দেখছি না, বিশেষ করে যখন জাতীয় ঐক্যমত্য কমিশন নিজেই বারবার সিদ্ধান্ত পাল্টায়। দুটো বিষয়, একটা হলো আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পদ্ধতি। কি বলবেন? জুলাই সনদ নিয়ে বড় ধরনের কোনো অনিশ্চয়তা নেই। আপনি যেভাবে বলছেন আমার কাছে মনে হয় না বিষয়টা ওরকম অনিশ্চিত কোনো বিষয়। আর ঐক্যমত্য কমিশন তার অবস্থান পাল্টাচ্ছে, এটাও খুবই স্বাভাবিক একটা বিষয় আমি মনে করি। কারণ ঐক্যমত্য কমিশন যদি একটা মতামতের উপর রিজিড থাকে যে হ্যাঁ এটাই আমরা চাই, এটাই করতে হবে, তাহলে তো আর ঐক্যমতের কোনো প্রয়োজন নেই, সরকার থেকে একটা সিদ্ধান্ত দিয়ে দিলেই হয়, তাই না? ঐক্যমত্য কমিশন কিছু প্রস্তাব রাজনৈতিক দলগুলোর কাছে রেখেছে, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের যার যার অবস্থান জানিয়েছে, সেটা নিয়ে অনেক আলাপ আলোচনার পরে অবস্থার ঐক্যমত্য কমিশনও তার অবস্থান পরিবর্তন করেছে, রাজনৈতিক দলগুলোও তো তার অবস্থান পরিবর্তন করেছে। তার অবস্থান পরিবর্তন করে কিছু কিছু বিষয়ে যেটাতে সে শুরুতে একমত ছিল না, পরবর্তীতে সেগুলোতে সম্মতি দিয়েছে। ঐক্যমতের প্রক্রিয়াটাই তো এরকম। আপনার এই প্রক্রিয়াটা যদি ফলো না করা হয় তাহলে তো আর এখানে আসলে ঐক্যমতের কোনো আলোচনার সুযোগই নেই। তো এখন যেটা দাঁড়িয়েছে, আমি সর্বশেষ যে আপডেটটা জানি সেটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে যে জুলাই সনদ যেটার খসড়া সেটা মোটামুটি এখন প্রস্তুত। রাজনৈতিক দলগুলোকে প্রথম দফায় দিয়েছিল, রাজনৈতিক দলগুলো তাদের কিছু বিষয়ে তাদের অবজারভেশন জানিয়েছে, সেই অবজারভেশনগুলোকে কগনিজেন্সে নিয়ে এটাকে আবার সংশোধন করা হয়েছে, আবার পাঠানো হয়েছে। হ্যাঁ, আবার পাঠানো হওয়ার পরে তাদেরকে আবার ব্যাক চ্যানেলে এটা নিয়ে তাদের সাথে আবার কথা হয়েছে, এবং তাদের যে অবজারভেশন সেগুলোকে আবার নতুন করে ইনকর্পোরেট করা হয়েছে আপনার। এবং তৃতীয়বারের মতো আবার পাঠানো হচ্ছে তো না, তৃতীয়বারের মতো পাঠানো হচ্ছে না। তৃতীয়বারের মতো যেটা হচ্ছে যে তাদের মতামতগুলোকেই যোগ করে তাদেরকে আবার এটা দেখানো হচ্ছে। এখন আর হয়তো অল্প 2-1 বার আলোচনা হবে, 1-2 দিন হয়তো আলোচনা হতে পারে আসলে এটা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। আপনি তো সর্বশেষ তথ্য বলেন, আমাদের কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে সেটা হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি হিসেবে কিছু ক্ষেত্রে গণভোট, কিছু ক্ষেত্রে বিশেষ সাংবিধানিক আদেশ সহ একাধিক বিকল্প চিন্তা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিশেষ করে সংসদে উচ্চ কক্ষের সংখ্যা অনুপাতের পদ্ধতিতে, যেটা পিআর নামে পরিচিত, নির্বাচন প্রশ্নে গণভোটের সুপারিশ করার বিষয়টি ভাবা হচ্ছে। আর সংবিধান সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাবগুলো অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হতে পারে। অনেকে বলছেন উচ্চ কক্ষের পিআর বিষয়টি যদি গণভোটে দেওয়া যায় তাহলে অন্য বিষয়গুলি নয় কেন, এই প্রশ্ন উঠেছে। প্রথমত যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়ে গেছে সেগুলোতে তো আর গণভোটের প্রয়োজন আসছে না। আপনার উচ্চ কক্ষের পিআরের বিষয়টা এমন একটা বিষয় যে এখানে আপনার যে রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে, এখানে 24টা রাজনৈতিক দল পিআরের পক্ষে মতামত দিয়েছে, 6টা রাজনৈতিক দল পিআরের বিপক্ষে মতামত দিয়েছে। এখানে বিশেষ করে আমরা নির্দিষ্ট করে বলছি উচ্চ কক্ষের কথাই আমি বলছি। উচ্চ কক্ষের এই ইস্যুটাতেই 24টা রাজনৈতিক দল পক্ষে মতামত দিয়েছে, পিআরের পক্ষে। প্রাপ্ত ভোটের ভিত্তিতে পিআর হবে এই বিষয়ে তারা এটা চায়, 24টা রাজনৈতিক দল। আর বিএনপি সহ 6টা রাজনৈতিক দল এটার বিপক্ষে মতামত দিয়েছে। তো এখানে ডিভিশনটা স্পষ্ট, কিন্তু ডিভিশনটা স্পষ্ট হলেও যেহেতু একটা বড় সংখ্যক রাজনৈতিক দল এটা চায়, সরকার হয়তো মনে করতে পারে যে এই সিদ্ধান্তটা জনগণই নেক। তাহলে এখন জনগণ কোন প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত নেবে সেটা তো সেটা নিয়ে তো আলোচনা হবে, সেটা নিয়ে গণভোটও হতে পারে। গণভোট যদি প্রয়োজন সরকার মনে করে বা রাজনৈতিক দলগুলোই যদি আসলে একমত হয়, ঠিক আছে এটা জনগণের কাছে ছেড়ে দেওয়া হোক, তারাই সিদ্ধান্ত নিক শেষ পর্যন্ত কি হবে। এখন এই সিদ্ধান্তটা এমন হতে পারে যে জাতীয় নির্বাচনটাকেই এক ধরনের ম্যান্ডেট হিসেবে মনে করা হতে পারে, বা জাতীয় নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচনের সময়তে এ বিষয়ে আলাদাভাবে জনগণের মতামত চাওয়া যেতে পারে। এটা নিয়ে আলোচনা চলছে, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নাই, কিন্তু এই বিষয়টাতে ডিভিশনটা তো স্পষ্ট এখন। এবং সরকারের পক্ষে কোনো একটা পক্ষ নেওয়া এই বিষয়ে খুব কঠিন। সরকার এই বিষয়টা যেমন আপনার একটা বড় রাজনৈতিক দল, একটা বড় অংশ যেহেতু চাচ্ছে, তাদের মতামতটাকেও উপেক্ষা করা সরকারের জন্য কঠিন। আবার একটা শীর্ষ রাজনৈতিক দল সহ
আরও কয়েকটা রাজনৈতিক দল যেহেতু মনে করে যে এটা প্রয়োজনীয় না, তাদের মতামতটাকেও আসলে সরকারের পক্ষে এ বিষয়ে বাদ দেওয়া সম্ভব না বা উপেক্ষা করা সম্ভব না। তো সেটা জনগণের হাতে এটা ছেড়ে দেওয়া উত্তম। আর অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তে আসলে বড় ধরনের কোনো দ্বিমত নেই। একটা দুটো নোট অফ ডিসেন্ট আছে, যেই নোট অফ ডিসেন্ট সেটা পরবর্তীতে গিয়ে নির্বাচিত সরকার সেটাকে রিজলভ করা যেতে পারে বলে ঐক্যমত্য কমিশনও মনে করে, আমার ধারণা রাজনৈতিক দলগুলো তাই মনে করে। এবং যে বিষয়গুলোতে কোনো ধরনের দ্বিমত নাই সেগুলো তো আপনার অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করার একটা সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়ে আছে। সায়ন্ত সাখাওয়াত, উচ্চ কক্ষে যাতে পিআর থাকে এই বিষয়ে সরকার বিএনপিকে অনুরোধ করেছিল, কিন্তু বিএনপি সেই অনুরোধ রাখেনি। এটা সবাই জানি, আমি আপনি সবাই জানি। বিএনপি প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবটা দেয় তাদের 31 দফা সংস্কারে, এবং কেউ কেউ বলেন ওইখানে যদি ওই আলোচনা না থাকতো তাহলে দ্বিকক্ষের বিষয়টি হয়তো নাও আসতে পারত না, আসতোই না আলটিমেট। কারণ এত ছোট দেশ, প্রাদেশিক কোনো ব্যাপার নেই, সেখানে না আসাটাই স্বাভাবিক ছিল। কিন্তু আমরা দেখলাম যে উচ্চ কক্ষে যদি পিআর হয় তাহলে বিএনপি বলেছে তাহলে উচ্চ কক্ষেরই দরকার নেই, এরকম কিছু বক্তব্য কিন্তু এসছে এর আগে। কিন্তু এটা আজাদ মজুমদার ইঙ্গিত দিয়েছেন, আসলে উচ্চ কক্ষে পিআরের ব্যাপারে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল একমত। আবার নিম্ন কক্ষের ব্যাপারে যারা উচ্চ কক্ষে চাচ্ছে তাদের অনেকে আবার নিম্ন কক্ষের ব্যাপারে আগ্রহী না। এবং আপনি এখানে আরেকটু ভেঙে বলি, আপনি নিশ্চয়ই জানেন যারা নিম্নকক্ষের পিআরের জন্য খুব বেশি শক্ত অবস্থান নিয়েছে তাদের মূল টার্গেট কিন্তু আসলে উচ্চ কক্ষের পিআরটা যাতে হয়। কি বলবেন, রাখলো না কেন? যে ওই টার্গেট হয়তো আপনি পড়তে পারেন, কিন্তু তারা তো বলছে না যে আমাদের উচ্চ কক্ষে পিআর দিলে নিম্নপক্ষ নিয়ে কক্ষের পিআর নিয়ে আপাতত আমাদের দাবি স্থগিত রাখবে, এই কথা তারা তো একবারও বলে নাই। সুতরাং এটা আপনি হয়তো আপনার মত করে না, রাজনৈতিক দলগুলো এটা বলতে পারে না। আচ্ছা, যাই হোক, সে ইন্টারনাল আলোচনায়ও তো বলতে পারে, ঐক্যমত্য কমিশনকেও তো ধারণা দিতে পারে যে আপনারা এইটা বিষয়ে নেগোসিয়েশন আলাপ করেন। ঐক্যমত্য কমিশন কিন্তু নিম্নকক্ষ নিয়ে কোনো অবস্থানই নাই, এজেন্ডাতে রাখে নাই। এটা আমার মনে হয় এই বিষয়টা অলরেডি সলভ। এইখানে আসলে মূল বিষয়টা কয়েকটা জায়গায় এসে ঠেকে আসছে, এবং এই পিআর নিয়ে বা এই যে ঐক্যমত্য কমিশন নিয়ে সব মিলে বিষয়টা হচ্ছে একটা হচ্ছে 84 বিষয়ে সব দল একমত হয়েছে, কিন্তু সেখানে সমস্যাটা থেকে গেছে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। আর পিআর পদ্ধতি নিয়ে উচ্চ এবং নিম্ন কক্ষের দুইটার পিআর নিয়ে দুই রকম অবস্থান আছে। ঐক্যমত্য কমিশন নিম্ন কক্ষকে তাদের এজেন্ডাই রাখে নাই, তারা শুধু উচ্চ কক্ষ নিয়ে 24টা দল বলেছে মেজরিটি সংখ্যার বিবেচনায় তারা বলছে যে হ্যাঁ উচ্চ কক্ষে পিআরটা তারাও চায় এবং তাদের প্রস্তাবনাই পিআরের পক্ষে। সুতরাং তারা তো বিএনপি যারা রাজি না তাদের প্রস্তাবনাই যেহেতু এটা, এই অনুরোধ তো তাদের করাই সঙ্গত। আবার নিম্ন কক্ষের পিআর যারা মাঠের রাজনীতিতে যারা চাচ্ছে এবং এটা নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়ে রেখেছে, এইটা নিয়ে একটা ধোঁয়াশা আছে যে এই নিম্নকক্ষের পিআরটা তারা আদৌ ছাড় দিবে কিনা, নাকি উচ্চ কক্ষ অ্যাচিভ হওয়ার পরে এইটাকেও আবার এজেন্ডা করে আন্দোলন চলবে, দাবি চলবে, সেই বিষয়ে ইন্টারনালি দলগুলোর মধ্যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনা হওয়া দরকার যে নিম্নকক্ষটাকে আলোচনার বাইরে আপাতত রাখেন এই দাবিটা, তারপর উচ্চ কক্ষ নিয়ে আরও এগিয়ে নেন। তৃতীয় হলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি চায় 3 ধাপে বাস্তবায়ন হবে, যেগুলা নির্বাহী আদেশে সরকারের এখন করার মতো সেগুলা ইমিডিয়েট যেগুলা করে ফেলবে, এতে বিএনপি বা কোনো দলের আপত্তি নাই। যেগুলা এখনই ইমার্জেন্সি না সেগুলা পর্যায়ক্রমে হতে পারে। আর সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলা তারা চাচ্ছে নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে যারা আসুক তারা বাস্তবায়ন করবে। এই বিষয়ে কিন্তু বিএনপিও একমত। এখন এইখানে জুলাই সনদটা আগেই, নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে, সেই জন্য প্রয়োজনে গণপরিষদ, গণভোট, নানান বিষয়গুলোর কিছু দল চাচ্ছে। জটিলতাটা এই জায়গায়। এখন উচ্চকক্ষের পিআর নিয়ে ধরেন আপনি 24টা দল পক্ষে দিয়েছেন বলছেন, বাংলাদেশের আপনি এই মুহূর্তে খুবই শিক্ষিত উচ্চ লেভেলের মানুষকে বলেন একটানা সে 10টা দল, রাজনৈতিক দলের নাম বলবে, কজনে পারে আপনি দেখেন। এখন আমি কাউকেই ছোট করছি না, কিন্তু আপনার পিপলস রিপ্রেজেন্টেশন, রাজনৈতিক দলের অবস্থান,
জীবনেও একজন এমপি হতে পারে নাই, কিংবা ইলেকশনই বহু বছর মানে নানানভাবে শুধু অংশগ্রহণের জন্য অংশগ্রহণ করা, তারা সংখ্যা একটি দল, কিন্তু তারা বললে ওই কাউন্ট করে 24 সংখ্যা দেখানো, আর সেখানে আমি এখানে মোটা দাগে হাতে গোনা 10-12টা দলকেই গুরুত্বপূর্ণ মনে করি। তার মধ্যে প্রথম দিকে আরো কমানো যায়, হ্যাঁ আরো কমানো যায়, তার দিকে প্রথম দিকে আনলে আমি এই মুহূর্তে আওয়ামী লীগ মাইনাস হওয়ার পরে জাতীয় পার্টি সুতার উপরে ভাসছে, সেই অবস্থায় এগুলা এবং 14 দল এগুলা বাদ দিলে আপনার বিএনপি, জামায়াত ইসলাম, নতুন দল এনসিপি এবং আর কয়েকটা দল যারা কয়েকজন নেতা নির্ভর হলো, ওই নেতারা গুরুত্বপূর্ণ, সেই বিবেচনায় আমি 10-12টা বলেছি। এখন সেই ক্ষেত্রে আপনার বিএনপিকে আস্থায় আনাটা খুব গুরুত্বপূর্ণ, যে বিএনপি কেন এটা চায় না হচ্ছে গিয়ে বিএনপি বড় দল হিসেবে তারা মনে করে যে এবার নির্বাচনে তারা হয়তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, সেইখান থেকে তারা তাদের ওই নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনায় তাদের যে কমফোর্ট জোনটা চায়, সেইখানে কোথায় কোথায় তারা ভয় পাচ্ছে, আশঙ্কা অনুভব করছে, সেই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত ঐক্যমত্য কমিশনে, যে আপনাদের এই আশঙ্কা অমূলক, ঠিক আছে, এই কমফোর্ট জোন আপনাদের অলরেডি আলোচনা যদি আসেন। এইখানে দ্বিতীয় কথা যেটা বিএনপি আমি একটু বলি, বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার নির্দেশে একজন উপদেষ্টা কথা বলেছেন উচ্চকক্ষ, হ্যাঁ সেটা সংবাদ মাধ্যমে এসেছে, আমি পড়েছি। দ্বিতীয় যে বিষয়টা বলি সেটা হলো অন্য যে রাজনৈতিক দলগুলো, তাদের সমস্যাটা হচ্ছে বা আওয়ামী লীগ পতিত এবং ফ্যাসিবাদ হিসেবে পলাতক হওয়ার পরে বাংলাদেশে বিএনপির ধারে কাছে কোনো রাজনৈতিক দল নাই, ফলে অন্য দলগুলো ধরেই নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, ফলে তাদের মনস্তত্ত্বটা ওই রকম যে কোনো উপায়ে বিএনপিকে আষ্টে পৃষ্ঠে বাঁধতে হবে। আবার বিএনপিও ধরে নিয়েছে আমরাই ক্ষমতায় আসব, সুতরাং আমাদের এই কমফোর্ট জোন না থাকলে আমরা আমাদের মতো করে চালাতে পারবো না। মূল সংকটটা ওই জায়গায়। সেইখানে ঐক্যমত্য কমিশন এতদিন আলোচনা করে অনেক দলকে অনেক বিষয়ে কাছাকাছি এনেছে, যেটা আগে এরা অনেক দূরত্বে ছিল। এখন বিশেষজ্ঞ মতামত নেওয়ার পর্যায়ে আছে, সেই মতামত নিয়ে রাজনৈতিক দলগুলো বিএনপি অন্য দলের সঙ্গে আবার বসে বিএনপিরও উচিত হবে উচ্চকক্ষ বিষয়ে আরেকটু নমনীয় হওয়া, আর অন্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে তারা যেই সব জায়গায় কঠোর অবস্থান আছে সেটাকে আরেকটু নমনীয় হয়ে এক জায়গায় আসা। আজাদ মজুমদার, আপনি নিশ্চয়ই জানেন, যেভাবে বলা হোক না কেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির কোনো আপত্তি নেই। তারা আসলে ওই জায়গা থেকে সরে গেছে, যেটা ইঙ্গিত দিয়েছিলেন সায়ন্ত সাখাওয়াত, এবং এটা তারা বলছেও, কিন্তু তাদের একটা শর্ত রয়েছে। এটাই হলো সংকটটা, যে জুলাই সনদের যে আইনি ভিত্তি থাকতেই হবে। এখন প্রশ্নটা যেটা হলো সেটা হলো যে কোনো কারণে আমরা জানি না, বাংলাদেশে এরকম ঘটনা ঘটে, জুলাই সনদ যদি ঝুলে যায় তাহলে নির্বাচনের কি হবে? কারণ নির্বাচনটা খুব প্রয়োজন। প্রথম কথা হচ্ছে যে জুলাই সনদটা যেহেতু এখন আমাদের এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে খুশি হই, জাতীয় রাজনীতির একটা ভিত্তি আমরা ধরে নিচ্ছি, ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো একটা প্ল্যাটফর্মে এসেছে, তারাও সবাই জানে যে এই জুলাই সনদটা যদি স্বাক্ষরিত না হয় তাহলে এইটা আমাদের দেশের রাজনৈতিক ভবিষ্যৎটাকে অনিশ্চিত করে তুলবে, শুধু একটা নির্বাচনকে অনিশ্চিত করবে। বিষয়টা ওরকম নিঃসন্দেহে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শুধু দৃঢ়ভাবে বিশ্বাস করি না, আমি তথ্য হিসেবেও আপনাকে নিশ্চিত করতে চাই যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা এরকম কঠোর বা অনমনীয় অবস্থানে যাবে না যেখানে জুলাই সনদটা স্বাক্ষরিত হবে না। জুলাই সনদ অবশ্যই স্বাক্ষরিত হবে এবং সেটা খুব শিগগিরই। জুলাই সনদ নিয়ে যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে বা কোনো একটা পার্টিকুলার ইস্যুতে, যেমন যেটা আমরা একটা আলোচনা করলাম, সেই ইস্যুতে যদি তারা একমত হতে না পারে, হবে না, সেটা নিয়ে তাদেরকে একমত হতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা সরকার কিন্তু তাদের কারো উপর চাপিয়ে দিচ্ছে না। যেখানে তারা একমত হয়েছে সেটা নিয়েই সরকার কাজ করবে, সেটা নিয়েই নির্বাচনের দিকে সরকার এগিয়ে যাবে। আর নির্বাচনের সময়সীমা নিয়েও আসলে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আপনি যাদের কথা বললেন তাদের কারো কোনো আপত্তি আছে বলে আমার মনে হয় না। তাদের সাথে কথা বলে যতটুকু বুঝেছি, আপনি যেটাকে শর্ত বলছেন, আমরা শর্ত না বলে আমরা এটাকে বলছি চাওয়া। তাদের চাওয়াটা এরকম যে নির্বাচনের আগে সংস্কারটা চাওয়া, এই চাওয়াটা আমাদের আসলে সবারই তো চাওয়া ছিল, সবারই চাওয়া ছিল যে নির্বাচনের আগে কিছু মিনিংফুল কিছু রিফর্ম হবে। যে রিফর্মটা যদি না হয় তাহলে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটাতে জনগণের যে মতামতটা সেভাবে হয়তো প্রতিফলিত হবে না, অথবা প্রতিফলিত হলেও পরবর্তীতে যে নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকার আবার
আমাদের রাজনীতিতে এটাকে পুরনো ধারায় ফিরিয়ে নিয়ে যাবে না, তার কোনো নিশ্চয়তা পাওয়া যাবে না। যেই কারণে একটা সংস্কার কিন্তু চাওয়া হয়েছিল, এবং এই সংস্কারটা দেশের প্রত্যেকটা মানুষই চেয়েছে, যে রাজনৈতিক ব্যবস্থাটা আগে যেখানে ছিল, যেখান থেকে সংকটগুলো তৈরি হতো, এই সংকটগুলো তৈরি হওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়ে রাজনীতিটাতে একটা নতুনভাবে। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার কি কেবল রাজনৈতিক ভারসাম্য রক্ষা করছে, নাকি বাস্তব সংস্কার আনতে অক্ষম প্রমাণিত হচ্ছে? না, অক্ষম কিভাবে বলেন আপনি? এটা তো যদি অক্ষমই হতো, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যে যুগান্তকারী কাজগুলো করেছে, আমি তো মনে করি যে, আর মূলত এই প্রশ্নটা মূলত সনদ নিয়ে, অন্য বিষয় না। আপনি যে সনদ নিয়ে যে কথাটা বলছেন, এইটা তো এটা আমি মনে করি একটা যুগান্তকারী কাজ এই কারণে যে এই ধরনের দৃষ্টান্ত আমাদের আশেপাশের কোনো দেশে নাই, এমনকি আমাদের দেশেও আমাদের রাজনৈতিক দলগুলোকে কোনো বিষয়ে একমত করা যায় এরকম দৃষ্টান্ত নেই, এক টেবিলেই তো বসানো যায় নাই। এর আগে বিভিন্ন সময়ে রাজনৈতিক সংলাপের অনেক নাটক আমরা দেখেছি, সেখানে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। জাতিসংঘ থেকে লোক এসেও কিন্তু রাজনৈতিক দলগুলোকে একটা মঞ্চে বসিয়ে আপনার কোনো সমস্যার সমাধান করতে পারেনি, এক জায়গায় তো বসাতেই পারেনি। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার তো বাংলাদেশে এই মুহূর্তে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকে একটা টেবিলে বসিয়েছে, এবং এই যে ৮০টার মতো বিষয়ে ৮৪টার মতো বিষয়ে একমত করতে পেরেছে, এটাকে আপনি বিরাট অর্জন হিসেবে দেখবেন না? একটা বিষয়ে যদি দ্বিমত থাকে, আর সেই দ্বিমতটাকে আপনি যদি বলেন অক্ষমতা, এটা আমি মনে করি যে সরকারের প্রতি এক ধরনের ইনজাস্টিস। আপনার গণতান্ত্রিক পরিবেশে একটা দুইটা বিষয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিমত থাকতেই পারে, একদম চূড়ান্ত মতবিরোধ থাকতে পারে, একেবারে বিপরীতমুখী অবস্থান থাকতে পারে দুটো সমমনা রাজনৈতিক দলেরও। এটা তো গণতান্ত্রিক পরিবেশে এই স্পেসটা তো আপনাকে দিতেই হবে, না হলে তো আর গণতন্ত্রের কোনো দরকারই নেই, তাহলে তো একনায়কতন্ত্র দিয়ে সরকার আপনার চালানো যেত। কিন্তু এই যে ৮৪টা বিষয়ে রাজনৈতিক দলগুলোতে একটা জায়গায় নিয়ে আসা গেছে, এটা তো আমি মনে করি যে এটা ঐতিহাসিক কাজ। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। সায়ন্ত সাখাওয়াত, ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত হোক, এটা নিশ্চয়ই অন্তত একটি দল চাইবেন, সেটা হলো বিএনপি। কারণ তারা সবসময় নির্বাচনটা চাচ্ছে, অন্যান্য দলগুলো দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে, তারাও নির্বাচনের পক্ষে। আমার প্রশ্ন হলো, নিশ্চয়ই বিএনপি এমন কোনো কর্মকাণ্ড করবে না যেটা নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই কারণে কেউ কেউ এই আশাবাদ ব্যক্ত করছেন যে জুলাই সনদের ব্যাপারে বিএনপি অনেকটা ছাড় দিতে পারে, এরকম একটা আশাবাদ কিন্তু অনেক মহলে আলোচনা হচ্ছে। আপনার কি মনে হয়? বাংলাদেশে এই মুহূর্তে এই যে মিল অমিলের মূল সংকটের জায়গাটা হচ্ছে বিএনপির ধারে কাছে জনসমর্থন পুষ্ট কোনো বড় দল আর নাই বলে মনে করা হচ্ছে, যে কারণে বিএনপি মনে করে তারাই ক্ষমতায় আসছে, অন্যান্য দলগুলো মনে করে বিএনপি আসবে, যে কারণে বিএনপি চায় ক্ষমতায় এসে তারা যেন তাদের কমফোর্ট জোন বজায় রেখে তাদের মতো করে দেশ চালাতে পারে। আর অন্যান্য দলগুলো চাচ্ছে যে কোনোভাবে বিএনপিকে শর্ত সাপেক্ষে আষ্টেপৃষ্টে বেঁধে রাখা, যাতে তারা ছাড় দিতে বাধ্য হয়, কারণ ইলেকশন না হলে তো ক্ষমতায় আসতে পারবো না। এই কৌশলটা কারোর জন্যই ভালো না। বিএনপিরও উচিত নেই এটা ভাবা যে আমরা এই ক্ষমতায় আসবো, অতএব আমাদেরকে এইরকম বেশি কমফোর্ট জোনে থাকার জন্য অন্যদের কথাকে আমলে নিব না আমরা। আবার অন্য দলগুলোরও উচিত না যে অতিরিক্ত শর্ত আরোপ করে এমন জায়গায় নিয়ে যাওয়া যে বিএনপি বাধাগ্রস্ত হয় অথবা নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনটা গুরুত্বপূর্ণ, এটা রাজনৈতিক দলগুলোও মনে করে, সরকারও মনে করে, জনগণ মনে করে, ব্যবসায়ীরা মনে করে, সমস্ত স্টেক হোল্ডার মনে করে।
তাহলে সেই নির্বাচনে এইটা বাস্তবতা যে বিএনপির কাছাকাছি যেহেতু বড় দল নাই, বিএনপি ক্ষমতায় আসতে পারে জনরায়ে, এটা মেনে নিয়েই তাদেরকে যতটুকু ছাড় দেওয়া। এখন বিএনপিকে যদি সব কিছুতেই আপনি আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চান, তাহলে যদি নির্বাচন না হয় তাহলে ক্ষতিগ্রস্ত একা বিএনপি হবে, মোটেই না, সবাই। ক্ষতিগ্রস্ত সরকার হবে, ক্ষতিগ্রস্ত দেশের হবে, মানুষের হবে, সব রাজনৈতিক দলের হবে। সেই পতিত ফ্যাসিবাদের আবার উত্থান চলে আসতে পারে, ইন্ডিয়ার আধিপত্য দেশে বাড়তে পারে। তাতে ক্ষতিগ্রস্ত কি এনসিপি বেশি হবে, না বিএনপি বেশি হবে, না জামায়াত বেশি হবে? সেই বিবেচনায় যাওয়ার দরকার নাই, প্রত্যেকেই সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হবে। আওয়ামী লীগ যে কি জিনিস এটা তো 16 বছরে আমরা টের পেয়েছি। তারা যদি কোনো রকম সুযোগ পায়, অনেকে ভুলে যাচ্ছে, হ্যাঁ, কোন রকম সুযোগ আবার পায়, আজকে যারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে ইলেকশন যদি নষ্ট হয়, তাহলে কারো বাড়িঘর তো জ্বালাও পোড়াওয়ার বাইরে থাকবে না, কোন নেতা তো আর নিরাপদে থাকবে না। সুতরাং প্রত্যেকেই বিষয়ে একমত হবে। বরং ঐক্যমত্য কমিশন নিয়ে যে আলোচনাটা আপনি করছিলেন, আজাদ ভাই যেটা বলছিল, আমি তো ঐক্যমত্য কমিশনের ধৈর্যের ভীষণ প্রশংসা করি। বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতার তাদের কথা 5 মিনিট ধরে শোনাটা সাংঘাতিক কানের জন্য এবং মাথার জন্য, হৃদয়ের জন্য পীড়াদায়ক। সেই সব নেতাদের সমন্বয়ে গড়া এই 34টা দলের নেতাদের এই যে সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হয়েছে, তাদের কাইজে ঝগড়া থামাতে হয়েছে, তারপরে একসঙ্গে দিনের পর দিন বসে 34টা বিষয়ে একমতে আনতে হয়েছে। একমতের হয় নাই, কিন্তু একমতে আনতে হয়েছে। এটা বিশাল সাফল্য। মনে করেন উচ্চকক্ষে পিআর নিয়ে 24টা দল একমত হয়েছে, বিএনপি সহ 6টা দল তাহলে ভিন্ন মত দিয়েছে। এখন এই ক্ষেত্রে সরকার কিন্তু এরপরও তাদের সুপারিশে পিআরের পক্ষেই কিন্তু মত দিয়েছে। তারা কিন্তু একটা অবস্থান নিয়ে নিয়েছে, বিএনপি সহ 6টা দলের বিরুদ্ধেই মত নিয়ে অবস্থান নিয়ে নিয়েছে। এখন বিএনপিকে তারা বলছে আমাদের এই মত অনুরোধ করেছে, আপনি এটা বিবেচনায় নেন। বিএনপি ধরেন বিবেচনায় নিল না, ওই 6টা দল নিল না। তখন সরকার যদি পিআর জারি করার নির্দেশ দিয়ে দেয়, তাহলে সামনে যে নির্বাচনটা হবে তারা বিএনপি সহ এরা বলবে না যে এই সরকার পক্ষপাতমূলক আচরণ করলো। আবার কোনো বিষয়ে যদি জামায়াত, এনসিপি বা অন্যান্য দল বা অনেক দল চাচ্ছে না, তো বিএনপি চায় বলে সেটার পক্ষে রায় দিয়ে দেয়, তখন এরা বলবে না যে পক্ষপাতমূলক অবস্থান নিচ্ছে, অলরেডি বলা শুরু করেছে। সেই ক্ষেত্রে যেই সব বিষয়ে সবাই একমত হবে, সেগুলো এই সরকার বাস্তবায়ন করে নিরপেক্ষ অবস্থান থেকে নির্বাচনটা শেষ করতে হবে। আর যেখানে একমত হবে না, সেটা তারা হয় গণভোটে দেয়া যায় কিনা, অথবা সাধারণ নির্বাচন, জাতীয় নির্বাচনের সঙ্গেই গণভোটের একটা অবস্থান কোনো বিশেষ ইস্যুতে রাখা যায় কিনা, সেটা সব দলের সঙ্গে আলাপ করবে। মূলত সব দল একমত না হলে এই সরকারের তেমন কিছু করণীয় নাই। গণঅভ্যুত্থান পরবর্তী এই রাজনৈতিক দলের সমর্থনই হচ্ছে এই সরকার। এদের কারো বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া, নির্বাচনটাকে বিতর্কিত হয় তাদের মাধ্যমে, যে তারা বিতর্কিত হয়ে সেই পজিশন থেকে তো এই সরকার যেতে পারে না। সুতরাং রাজনৈতিক দলগুলোকেই আগে একটু ছাড় দিয়ে একমত হতে হবে। সরকারের উপর দায় চাপিয়ে, দোষ চাপিয়ে, অক্ষমতা সক্ষমতার বিশ্লেষণ এখনই করার সময় না। আজাদ মজুমদার, আপনি আপনার বক্তব্যে এক পর্যায়ে বলেছিলেন যে আসলে পতিত বা ফেসিস্টরা সক্রিয় হচ্ছে, এবং প্রধান উপদেষ্টার ভাষণের কথা বলেছিলেন। উনি বলেছেন যে এই সময়টায় নির্বাচনের আগ মুহূর্তে আমরা কঠিন নানান যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করছি, সেটি হলো ইদানিং বিভিন্ন মিডিয়া, বিশেষ করে টেলিভিশনগুলিতে, টকশোতে এমন লোকদেরকে আমরা উপস্থিত দেখছি যারা ফেসিবাদের চরম সহযোগী ছিল, দূষর ছিল, ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য হেন ভূমিকা নেই তারা পালন করেনি, তারা আজ কিন্তু সরবে কথা বলছে। এবং কি বলছে সেটা বলছে ফেসিবাদের পক্ষে একটা মতামত তৈরি করার চেষ্টা করছে। এটা কেন হলো? অন্তর্বর্তীকালীন সরকার টেলিভিশনগুলো কাকে কোথায় আনবে, কে আলোচনায় যুক্ত হবে, কে যুক্ত হবে না, এই সিদ্ধান্ত নিচ্ছে না, বা এই সিদ্ধান্ত টেলিভিশনগুলোর উপর চাপিয়ে দিচ্ছে না, যেটা আমরা দেখেছি অতীতের সরকার চাপিয়ে দিচ্ছে। তো টেলিভিশনগুলোকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা এই স্বাধীনতাটা নিচ্ছে। নেওয়ার পর এখন যদি তারা ফেসিবাদী বয়ান উৎপাদন করার জন্য এই ধরনের লোকদেরকে ক্রমাগত আমন্ত্রণ জানিয়ে মিথ্যা প্রচার করে থাকে, তাহলে আমি মনে করি না যে এতে দেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে মনে করি না,
এই জাতীয় বয়ান তো তারা অনেক দিন ধরেই করেছে, করার ফলে যে দেশে ফেসিবাদ বিরোধী জনমত তৈরি হয় না এই বিষয়টা তা না, বরঞ্চ এই টেলিভিশনগুলোই যারা এই ধরনের এই মিথ্যা বয়ান তৈরিতে সহযোগিতা করছে বা গণহত্যাকারী একটা গোষ্ঠীকে প্ল্যাটফর্ম দিচ্ছে, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই টেলিভিশনগুলোর দিক থেকেই কিন্তু মানুষ আসলে মুখ ফিরিয়ে নিচ্ছে। তার একটা বড় প্রমাণ হচ্ছে আপনার এই মূলধারা সংবাদ মাধ্যমের উপর মানুষ আর আস্থা রাখতে পারছে না। মানুষ অনেক বেশি ফেসবুক নির্ভর হয়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে মানুষ ঝুঁকে পড়েছে তথ্যের জন্য। এবং সেটা তো আরো বিপজ্জনক। না, সেটা তো বিপজ্জনক অবশ্যই। এটার জন্য আমাদের বিভিন্ন পর্যায়ে সরকার পক্ষ থেকে কাজ করা হচ্ছে, বিশেষ করে আপনার ডিসইনফরমেশনকে আপনার কাউন্টার করা, সঠিক ইনফরমেশনটা দেওয়াটা। যেহেতু আমি টেলিভিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই, গণমাধ্যম এইখানে আজাদ মজুমদার একটা কথা, যারা ফেসিস্ট বিরোধী মনোভাব পোষণ করেন তাদের একটা বক্তব্য কিন্তু রয়েছে। তাদের অনেকেই যে কথাটা বলার চেষ্টা করেছেন বা বলছেন সেটি হলো যে আসলে ফেসিস্ট যাদের পতন হয়ে যায় পৃথিবীর কোথাও কিন্তু তারা আর নতুন করে তার পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করে না। আপনি লক্ষ্য করেছেন, আপনি নিজেও কিছু কিছু টক শোতে এই ফেসিস্টের পক্ষের লোকদের দ্বারা আক্রমণ শিকার হয়েছেন, আমরা দেখেছি। এবং তারা যে ধরনের কথা বলে ভয়ঙ্কর রকমের বিষয়। আমার প্রশ্নটা যেটা হলো যে এই সরকার তো বলেছেন যে আমার সমালোচনা করুন, কিন্তু এর মানে এই নয় যে ফেসিস্টের পক্ষে কেউ বয়ান তৈরি করবে না। যারা ফেসিস্টের পক্ষে বয়ান তৈরি করছে এরা যে খুব বেশি ট্র্যাকশন পাচ্ছে এরকম ভাবার কোনো কারণ নেই। মানুষ কিন্তু এদেরকেও সমালোচনা করছে, কারণ একটা গোষ্ঠী গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তাদের পালানোর পরেও কোনো ধরনের অনুতাপ বা অনুশোচনা আমরা কেউ দেখিনি। সাধারণ মানুষ এগুলো যে খুব বেশি ভালোভাবে নিচ্ছে তা না, কারণ গণহত্যা তো মানুষ চোখের সামনেই হয়েছে। এগুলো এমন না যে সুদূর অতীতের কোনো ঘটনা মানুষ ভুলে গিয়েছে। এখনো অনেক মায়ের কান্না থামেনি সন্তানের জন্য, যে এই জুলাই আগস্টে যে সন্তানটাকে তারা হারিয়েছে। তো এখন এই যে তার সন্তানটাকে যারা হত্যা করলো তাদের পক্ষে যারা কথা বলছে, ইনিয়ে বিনিয়ে এই গণহত্যাকারীদেরকে নানাভাবে ডিফেন্ড করার চেষ্টা করছে এবং সরকারের কোনো ভালো কিছুই যাদের চোখে পড়ছে না, এরা আসলে অন্ধ। এরা এক ধরনের এদের এক ধরনের চিন্তার বন্ধাত্ব এদের মধ্যে তৈরি হয়েছে। তারা আসলে সঠিকভাবে চিন্তা করতেই অক্ষম। তো এই জাতীয় অক্ষম লোকদের বয়ান যে সাধারণ মানুষ খুব বেশি গ্রহণ করে এরকমটা ভাবার কোনো কারণ নেই। আমি অন্তত বিশ্বাস করি যে এদেরকে মানুষ খুব একটা গ্রহণ করে না। এরা টেলিভিশনেই আস্ফালন করে, অতীতেও করে গিয়েছে। অতীতেও তারা এই যে ফেসিস্ট অ্যানাবলার বলে যে আমরা একটা কথা বলি যে ফেসিস্ট কীভাবে ফেসিস্ট হয়, একজন একটা তার তো বিভিন্ন গোষ্ঠী সহযোগিতা হয়। এরা অতীতেও এই ফেসিস্টদেরকে অ্যানাবল করেছে যাতে করে জনগণের উপর নিপীড়ন বা অত্যাচারটা চালিয়ে যেতে পারে, কিন্তু জনগণ একসময় ঠিকই তো রুখে দাঁড়িয়েছে। এখনও এদেরকে মানুষই প্রত্যাখ্যান করবে যদি এরা এই ফেসিবাদীর পক্ষে কোনো ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করে। আজাদ মজুমদার এবং ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।